আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি অফিডিয়ান। লিখেছেন আমিনা। রুমটা ঘোচাতে ঘোচাতে আয়েশা ডাকলেন রান্নাঘর থেকে। সাফনের জন্য নাস্তা বানাতে হবে। কতদিন পর আসছে ছেলেটা। কাজে চক্করে পড়ে রুমাইশা ফোনটা চেক করার সময় পেল না, কিন্তু কাজ করতে গিয়ে ভুল করতে লাগলো শুধু। মনটা ওর এদিকেই নেই। মাথায় অনেক অনেক চিন্তা কিলবিল করছে। কোনো কাজ ঠিকমতো হচ্ছে না। সাফন মেসেজ দিয়েছে কি না দেখার জন্য মনটা আকুল হয়ে আছে। এইভাবে কিছু হয়নি ভাব করে থাকা ওর পক্ষে সম্ভব হচ্ছে না। আয়েশা খানম না পেরে ধমক দিলেন, কী রে, মন কোথায় তোর? চিনির কৌটা দিতে বলেছি, হলুদেরটা দিতে বলিনি। পায়েসে এখন আমি হলুদ দেবো নাকি? মায়ের ধমকে রুমাইশা থতমত খেয়ে গেল। দ্রুত হাতে হলুদের কৌটাটা সরিয়ে রেখে চিনির কৌটাটা এগিয়ে দিল মায়ের দিকে। নাস্তা বানাতে বানাতেই সাফিন এসে পৌঁছালো। বাইক নিয়ে এসেছে ও। কারো বাইকের শব্দ শুনে রান্নাঘর থেকে বেরিয়ে দেখলো কে এসেছে। সাফিন রুমাইশাকে দেখে দারুণ একটা হাসি দিয়ে বাইক থেকে নামলো। ফুপ্পার বাইক তো এমন না, এই বাইকটা সাফিন কই পেল? কী রে, তুই কার বাইক চুরি করে এনেছিস? চোখ টেনে টেনে বুড়োকোচকে বলল রুমাইশা। এটা আমার বাইক, ভাই আমাকে কিনে দিয়েছে ভাবিকে নিয়ে সেফলে ঘুরে বেড়ানোর জন্য, কারণ ভাবির নাকি মন খারাপ। শেষের কথাটা ভাব নিয়ে টেনে টেনে বলল সাফিন। রুমাইশা না বুঝে বলল, মানে কি, কার ভাবি, কিসের ভাবি? সাফিন রুমাইশার দিকে সরে এসে ফিসফিস করে বলল, আমার উঠবি ভাবি, ভাই আমাকে সব বলে দিয়েছে। তলে তলে এত কিছু করো, আর আমি একমাত্র দেবর, আমাকে কিছু জানাও না। রুমাইশা কিছু বলতেই নিবে তার আগে আয়েশা এসে ডাক দিলেন। কি হচ্ছে রুমি, ছেলেটা এসেছে, ওর ভেতরেতে নিয়ে আস, বসতে দে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিস কেন? এই তো মা, আসছি বলি রুমাইশা সাফিনকে ভেতরে যেতে ইশারা করলো, আর চোখ গরম করে বুঝিয়ে দিল বেশি লাফালাফি না করতে। তারপর নিজেও ভেতরে চলে গেল। সাফিন গেল ওর পেছন পেছন। সাফিন রুমাইশার রুমে ঢুকলো সোজা। আপু, খেয়ে রেডি হবা কিন্তু, আমরা ঘুরতে যাব। কোথায় যাবি এই অসময়ে? রুমাইশা গ্লাসে পানি ঢেলে এগিয়ে দিল সাফিনকে খাওয়ার জন্য। সাফিন গ্লাসটা হাতে নিতে নিতে বলল, ভাসমান ব্রিজে চলো না, বউরা দেখা হবে, ঘোরাও হবে প্রকৃতির মাঝে। তোর ভাই হঠাৎ বাইক কিনে দিল যে, কবে কিনেছে? সাফিন এক চিমুক পানিটা শেষ করে বলল, আমার ভাই করছো কেন? তোমার কিছু হয় না নাকি? বাইক ভাইয়া সকালে কিনে এনেছে। কি মনে করে এনেছে তা জানি না, সকালে আমাকে ফোন দিয়ে বলল, বাইক তোর জন্য একটা বাইরে তোর জন্য একটা সারপ্রাইজ রাখা আছে, রিমুদের বাড়িতে যাওয়ার সময় দেখিস। এসে দেখি ওই কালা সুন্দরী আমার জন্য অপেক্ষা করছে। আর পরে বলল, তোমাকে নিয়ে যেখানে যাই বাইক নিয়ে যেন যাই। এমন সময় আয়েশা আসলো নাস্তা ট্রে নিয়ে। আয়েশা আসার সাথে সাথেই সাফিন চুপ করে গেল। আয়েশা সন্দেহের চোখে বলল, আমাকে দেখে তোরা চুপ করে গেলি কেন? কি এমন কথা বলছিলি শুনি? এসব কাজিনদের বিষয় মামি, এসব বড়দের শুনতে হয় না, বিশেষজ্ঞের মতো করে বলল সাফিন। আয়েশা ওর মাথায় একটা চাটি মেরে বলল, খুব তো বেশি বুঝো, দেখবো না রেজাল্ট কি হয়। তারপর আবারও রান্নাঘরে চলে গেল। সাফিন রুমেশের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলল, আমার রেজাল্ট কি করলো আপু? রুমেশা ওকে ধমক দিয়ে বলল, চুপ থাক, কাজের কথা বল। ড্রাইভিং লাইসেন্স আছে তোর? লাইসেন্স ছাড়া বাইক নিয়ে ঘুরলে কিন্তু পুলিশ সোজা শ্বশুরবাড়ি পাঠিয়ে দেবে, আর নয়তো যৌতুক দিতে হবে। সব আছে আমার, তুমি একদম চিন্তা করো না, তুমি পুরো সেফ অ্যান্ড সাউথলি থাকবে, রুমাইশাকে আশ্বস্ত করে বলল সাফিন। রুমাইশা এবার সাফিনের পাশে বসে বলল, তোর ভাই তো করে মাত্র সামান্য মাস্টারি, এত টাকা কই পায়? সবসময় দেখি বড়লোক ভাব, আবার মার্সিডিজও কিনেছে, বাপ রে বাপ। আছে আপু, জানি না আমরা কেউ। ওর রিসার্চ ল্যাব আছে কোথাও, দাদুর একটা ছিল না কোথাও, সেটাই। কোথায় তা এক্স্যাক্টলি আমি জানি না, শুধু আমি কেন, কেউই জানে না। আমি যতটুকু জানি সিঙ্গাপুরে কিছু রিসার্চদের সাথে কাজ করে, কিন্তু ওকে সিঙ্গাপুর থাকতে দেওয়া হবে না। কেন তা জানি না। ওই রিসার্চদের সাথে মিলিয়ে সমস্ত মেডিসিন ক্রিয়েট করে। ভাইয়া যে পরিমাণে গাছগাছালি চেনে তা তোমার বলে বোঝাতে পারবো না। ওর স্মৃতিশক্তি যে কী প্রখর তা ভাবনারও বাইরে। তুমি অনলাইন থেকে যে কোনো গাছে বের করবে, ওকে দেখাবে, ও নিমিষে বলে দেবে সেটা কী গাছ, তার কাজ কী, সেটা দিয়ে কী কী রোগ নির্মূল করা যায়। এত গুণধর ব্যক্তিকে আমার ভাই, আমার ভাবতেও অনেক খুশি লাগে, তাতে আমি খুবই কৃতজ্ঞ। তোকে একবার কথা বলতে দিলে তুই ফ্যানে উঠেই ফেলিস মুখে পোড়া। চল খেতে চল, খেয়ে দ্রুত বের হব, তাহলে বেশিক্ষণ ঘুরতে পারবো।
বুড়োকুচকে বলল রুমাইশা। সাফিন নাস্তার প্লেট থেকে একটা আপেল স্লাইড তুলে খেতে খেতে বলল, হ্যাঁ চলো, খেয়ে দ্রুত বের হই। রুমাইশা সাফিনকে রুম থেকে ঠেলে পাঠাতে পাঠাতে বলল, তুই যা, আমি আসছি, গোসল দেইনি এখনো, আমি গোসলটা সেরে আসছি। সাফিন ঠিক আছে বলে চলে গেল। সাফিন যেতেই দরজাটা ভিজিয়ে দিয়ে তড়িঘড়ি করে ফোনটা হাতে নিল রুমাইশা, সাফন মেসেজ দিয়েছে কিনা দেখতে। ফোনটার বাটন টিপে অন করতেই সাফনের নামটা ভেসে উঠল ফোনের স্ক্রিনে। রুমাইশা মেসেজ ভেতরে ঢুকলো, তুমি চিন্তা করো না প্রেয়সী, আমার কিচ্ছু হবে না। তোমার সাফন কাছে কাজ করে না, ওদের যা প্রাপ্য ওরা তা পেয়েছে, তুমি নিশ্চিন্তে থাকো। বড় করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল রুমাইশা। এদিকে পাপীদের পাপের শাস্তি, অন্যদিকে নিজের প্রিয় মানুষটার করা অপরাধ। কোনটার দিকে এগোবেও বুঝতে পারছি না। ওর প্রিয় মানুষটার গায়ে তো আর কোনো আঁচ লাগুক সে চায় না। দুপুরে খাওয়া দাওয়ার কিছুক্ষণ পর বের হলো সাফিন আর রুমাইশা। উদ্দেশ্য ওদের ঝাপড়া ভাসমান ব্রিজ। সাফিন পাকা হাতে ড্রাইভিং করছে, রুমাইশা বসে আছে পেছনে নিশ্চিন্তে। বসে বসে রাস্তার ধারে দৃশ্যগুলো উপভোগ করছে। রাজগঞ্জের কলেজ পার হয়ে ওরা বাজারের ভেতরে ঢুকলো, তারপর মন নিয়ে চলে গেল পুরানো ব্রিজে। বেশ লাগলো রুমাইশার। রাফসান বাড়িতে থাকলে একটু ঘোরা হয়, কিন্তু ও যখন রাজশাহী চলে যায় তখন আর বাইকে ওঠা হয় না। তাই এতদিন পর সাফিনের সাথে ঘুরতে বেরিয়ে মনটা খুশি খুশি হয়ে গেল ওর। সমস্ত দুঃখ দুশ্চিন্তাগুলো কোথায় যেন উড়ে চলে গেল। রাস্তায় জ্যাম থাকায় ধীরে ধীরে এগোচ্ছে ওরা। ওদের পেছনে একটা কাপল বাইক করে আসছে। মেয়েটা শাড়ি পরে আছে আর ছেলেটা পাঞ্জাবি, খুব সম্ভবত বিবাহিতা কাপল। দুজন বাইকের ওপর বসে খুনসুটি করছে। রুমাইশা খুব ভালো লাগছে ওদেরকে দেখে, ওরা কত হ্যাপি। হঠাৎই ওর মনে হলো, ওরা কি কখনো এরকম সুযোগ পাবে সাফনের সাথে। সাফন সাফনকেও বসিয়ে ফেলেছে একদম বুকের ভেতর। কখন এসব হলো, ও তো টেরই পেল না কিছু। ওই ভয়ঙ্কর দর্শন, সর্বদা বুড়ো কুচকে থাকা ধমক দেওয়া লোকটাকে কখন যে ও হৃদয়ে সবটুকু জায়গা সঁপে দিয়েছে তা ঘুণাক্ষরেও টের পায়নি ও। অথচ ও এখন স্বপ্নের দেশে তার প্রিয় মানুষটার সাথে বাইকে করে ঘুরে বেড়ানোর স্বপ্ন দেখছে। একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপনের স্বপ্ন দেখছে, যেখানে কোনো বাধা থাকবে না, সাফনের মুখে মাস্ক লাগানো থাকবে না। ওই শ্যামবর্ণের জলের চোখের ব্যক্তিত্বের সাদা রাঙা পাঞ্জাবি পরে দিনের আলোয় স্বাধীনভাবে ওকে নিয়ে ভ্রমণ করতে শুরু করবে কোন এক অজানা উদ্দেশ্যে। চোখের কোণে পানি জমল ওর। চোখ দুটো বন্ধ করে মহানের শক্তিধর আল্লাহর কাছে দোয়া করলো মনে মনে, যেন একদিন এমন দিন আসে যখন সাফন খুব সুন্দর করে বাঁচবে ওর সাথে। কিছুক্ষণ পর গন্তব্যে পৌঁছে গেল সাফিন আর রুমাইশা। গাড়ি নিয়ে ব্রিজ পার হয়ে রওনা হলো। বাওরের ওপারে গিয়ে গাড়ি পার করবে, তারপর ঘুরবে অনেকক্ষণ। খিলখিল করে হাসছে আজ রুমাইশা। সাফিনের সাথে বকবক করেছে প্রচুর। সাফিন ওর সাথে তাল মিলে হাসছে। রুমাইশাকে এত খুশি দেখে সাফিন নিজের ফোনটা বের করলো। তারপর মেসেজ অপশনে গিয়ে সাফওয়ানের উদ্দেশ্যে লিখল, মিশন সাকসেসফুল। তিনি এখন খিলখিল করে হাসছেন। ও পাশ থেকে উত্তর এলো, গুড জব, তোকে বাইক কিনে দেওয়া সার্থক হয়েছে। সাফিন মেসেজটা পড়ে হাসলো। ভালোবাসার মানুষ তার প্রিয় মানুষের খুশির জন্য কত কিছু না করে। তার রুমি আপু ভাগ্যবতী, তার ভাই যে এত কেয়ারিং হবে তাও কখনো ভাবিনি। রুমাইশার দিকে কিছুক্ষণ তাকিয়ে এগুলো ভাবলো সাফিন। ঘোরাঘুরি শেষে সন্ধ্যার কিছুক্ষণ আগে বাড়ি ফিরল সাফিন আর রুমাইশা। রুমাইশা আজ অনেক খুশি। ঘুরে আসার পর মনটা অনেক ফুরফুরে লাগছে। মেয়েকে এমন হাসি খুশি দেখে আয়েশাও খুশি হলেন অনেক। জ্বর হওয়ার পর থেকে কেমন জানি মিয়ে গিয়েছিল ও। এখন আবারও আগের মতো করে হাসতে দেখে বুকের ভেতর একটা ভার যেন নেমে গেল আয়েশার। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে রুমাইশা রুমে গেল। সাফিন আর রুমাইশা দুজনে গল্প করবে ওরা এখন। আপু, বলো না তোমাদের মাঝে কখন কি হলো? সাফিন একটা বালিশ টেনে নিজের কোলের উপর রেখে কৌতূহল নিয়ে বলল, বলা নিষেধ আছে, এসব সিক্রেট বিষয় তোকে জানানো যাবে না। তুই ছোট্টের মতো থাকবি, বুঝেছিস? আরে বাবা, আমি কি কাউকে বলে দেবো নাকি? তোমরা আমাকে বিশ্বাস করো না? অসহায় কণ্ঠে বলল সাফিন। রুমাইশা একটু লজ্জা পেল যেন, মৃদু গলায় বলল, তোর ভাইয়ের কাছে জিজ্ঞেস কর, আমি কিছু জানি না। সাফিন চটে গিয়ে বলল, তুমি তো মানুষ ভালা না আপু, তুমি জানো যে আমি যদি মোস্টলি সিনিয়র ভাইকে জিজ্ঞেস করি যে কিভাবে কি হলো,
তাহলে আমাকে বোঝারই বদলে সে আমাকে চাটা দিয়ে মেরে আমার বোঝা বের করে দেবে আর বলবে আমি মোস্ট অফ দ্য বিয়াদব। তা ঠিকই তো, তুই একজনের পার্সোনাল বিষয় জিজ্ঞেস করবি কেন? সাফিন কিছু বলতে দিবে তখনই রুমাইশার ফোনে কল আসে। রাফসান কল করেছে। রুমাইশা তড়িঘড়ি করে ফোনটা তুলল। সাফিনকে বলল, চুপ থাক, ভাইয়া কল দিয়েছে, কি বলবি শুনি। ফোন রিসিভ করে কানে ধরল ও। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো তুমি? ওপাশ থেকে রাফসানের গম্ভীর কণ্ঠ ভেসে আসলো। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুই কেমন আছিস? সাফিন এসেছে শুনলাম। হ্যাঁ ভাইয়া, ও এসেছে দুপুরের দিকে। কোথায় আছে এখনো? এই তো আমার পাশে বসে আছে। উঠে একটু বাইরে যা, কথা আছে তোর সাথে। রাফসানের কথায় চৌকিত একবার সাফিনের দিকে তাকালো রুমাইশা। ফোন লাউডে দেওয়া ছিল, সাফিনও শুনেছে সব। সাফিন ইশারা করলো উঠে যেতে, কিন্তু রুমাইশা গেল না। রুমাইশা কি করবে বুঝতে পারল না। ওখানে বসে ফোনটা লাউড থেকে নর্মাল মোডে দিল, তবু বাইরে থেকে শোনা যাচ্ছিল রাফসানের কথা। হ্যাঁ এবার বলো ভাইয়া। আমি কি শুনছি এসব? মা বলেছে তুই নাকি কাল রাতে সাফনের সাথে এসেছিস, ওর গায়ে নাকি শার্ট ছিল না, আর তুই নাকি বোরকা খুলে এসেছিস। রাফসানের কথায় সাফিনও চমকে গেল। ভাইয়া কাল রাতে আপুকে নিয়ে যশোরে এসেছে? কই, ভাইয়া তো কিছু বলেনি। রাফসানের কথায় থতমত খেল রুমাইশা। ঝর্ণা কণ্ঠে বলল, তুমি যা ভাবছো সেরকম কিছু না ভাইয়া। কাল বৃষ্টি হয়েছিল অনেক, মেঘ করেছিল খুব, তাই গাড়ি পাচ্ছিলাম না খুব একটা, তাই ভাইয়া আমাকে নিয়ে এসেছে। আর আজ ভিজে গিয়েছিল সেদিন বলে শার্ট খুঁজেছিল। তুমি অন্য কিছু মনে করো না। ও ও কাকে বলছিস তুই? যাকে ভাইয়া ছাড়া ডাকতি না তাকে এখন ও সম্বোধন করছিস? কেন তুই এরকম সম্বোধন করছিস? উঁচু গলায় ধমকের সুরে বলল রাফসান। তারপর আবারও বলল, কি আছে তোদের ভেতরে যে এত সিনিয়র একজনকে তুই ও বলছিস? তুই জানিস ওর সম্পর্কে কিছু? আমি যেন দ্বিতীয়বার না দেখি তুই ওর সাথে কোনো ধরনের কোনো কমিউনিকেশন রেখেছিস, কথাটা যেন মাথায় থাকে। কতটা নির্লজ্জ হলে একটা মেয়ে কোথাকার কোন ছেলের সাথে এইভাবে বোরকা খুলে আসে, তার উপর আবার ছেলের গায়ে শার্টও নেই। বৃষ্টিতে ভিজে গেছে নাকি? ছিল তো গাড়ির ভেতরে, শার্ট কীভাবে ভিজল? রাফসানের মুখে এই ধরনের কথা শুনে চোখ ভিজে এলো রুমাইশার। একটা হাত মুখের উপর দিয়ে কান্না আটকালো। পাশে বসে সাফিনের তজ্জব হয়ে গেছে রাফসানের কথা শুনে। রুমাইশা কোনো কথা বলতে না শুনে রাফসান আবার বলল, বেহায়া মেয়েদের মতো চলাফেরা যদি দেখি তোকে জানে মেরে ফেলবো একদম। ওই সাফনের সম্পর্কে তোর কোনো ধারণা আছে? ছোটবেলা ও তোকে মেরে ফেলেছিল বলতে গেলে। ভাগ্যের জোরে বেঁচে গেছিস। এতদিন বাইরে থেকেছে, বাইরে কালচারে বড় হয়েছে। ওকে করতে পারে সেটা সম্পর্কে তোর কোনো ধারণা আছে? রুমাইশা এবার আরও চুপ থাকতে পারল না। তেজি কণ্ঠে বলল, কথাবার্তা সাবধানে বলো ভাইয়া, আমি তোমার বোন। তুমি আমাকে কিভাবে এরকম কথা বলো? তোমার বিপিকে বাঁধে না? আর সে সে তো কোনো খারাপ ছেলে না, সে তো আমার কোনো ক্ষতি করেনি। তার ক্ষতি করার নিয়ত থাকলে এতদিনে করতোই। ওদের বাড়িতে যে কয়দিন আমি থেকেছি তার ভেতরে কেউ আমার ক্ষতি করতে পারতো না? ও কি অচেনা কেউ? রাফসান এবার আরও রেগে গেল। আবারও ও বলছিস তুই? কতখানি গভীরে গিয়েছিস তোদের সম্পর্ক যে উনি থেকে ওতে নেমে এসেছে? আমাকে কি তোর বাচ্চা মনে হয়? আমি কি কিছু বুঝি না? এই পর্যায়ে হুদয় বড় হয়েছি। আমি যেন দ্বিতীয়বার না শুনি যে তুই সাফানের সাথে কোনো রকমের কোনো যোগাযোগ করিস, তাহলে সেটা কিন্তু মোটেও ভালো হবে না। এরপরই রাফসান ফোনটা কেটে দিল। সাথে সাথে ফুপিয়ে কেঁদে উঠল রুমাইশা। রাফসান তাকে এতগুলো কথা কিভাবে বলতে পারল? ওর চরিত্র দিকে এইভাবে আঙ্গুল তুলল কী করে? চোখ থেকে অনবরত পানি পড়তে লাগলো ওর। সাফিন কী করব ভেবে পেল না ও। রুমের সেদিকে কিছুক্ষণ অসহায় দৃষ্টিতে তাকিয়ে চলে গেল গেস্ট রুমে। কিছুক্ষণ আগেও প্রচণ্ড হাসি খুশি থাকা মেয়েটা এরকম কান্নার চেহারা দেখতে পারছে না ও। ওর মনটা সায় দিচ্ছে না। রুমে ঢুকি নিজের ভাইকে কল লাগালো সাফিন। সাফওয়ান নিজের ল্যাবে কাজ করেছে। নিজের বলতে ভুল হবে, ল্যাবটা ওর দাদুর। এই ল্যাবটা যে কোথায় সেটা বাসার কেউ জানে না। ওই সিঙ্গাপুরে যাবার আগে মোস্তফাক আহমেদ ওকে একটা নোটবুক দিয়েছিলেন, সাথে একটা চাবি। তখন যদিও উনি কিছু বলেননি ল্যাবের ব্যাপারে। সিঙ্গাপুরে যাওয়ার পর সাফওয়ান জেনেছে এই ল্যাবের লোকেশন কোথায়। আত্মহত্যা করার আগে ল্যাবটাকে সাফওয়ানের ব্যবহারের উপযোগী করে রেখে গেছেন তিনি। ল্যাবটিতে অসংখ্য প্রাণীর দেহাবশেষ কেমিক্যালে চুবানো ছিল, সেগুলো সব অপসারণ করে রেখেছিল মোস্তফাক। অত্যাধুনিক
প্রযুক্তির সম্মেলনে এই ল্যাবটিতে বর্তমান সাফওয়ান তার ঘাঁটি গেড়েছে। তবে একটা কথা কেউ জানে না যে সাফওয়ান শুধু উদ্ভিদ নয়, রেপটাইল নিয়েও রিসার্চ করে। আর তার প্রধান উদ্দেশ্য নিজেকে স্বাভাবিক করা। বিগত ৬-৭ বছর ধরে নিজের ওপর রিসার্চ চালিয়েছে ও। এমন কোনো উদ্ভিদ আর রেপটাইল হয়তো নেই যাও চিনে না। নিজের রিসার্চের কাজে এই সমস্ত কিছু নিজের মস্তিষ্কের ভেতরে গেঁথে নিয়েছে। অনেক মেডিসিন নিয়ে ও নিজের উপর অ্যাপ্লাই করেছে, কিন্তু ফলাফল হয়েছে উল্টো। স্বাভাবিক হওয়ার থেকে আরও বেশি অস্বাভাবিক হয়েছে ও। হিংস্র থেকে হিংস্রতা হয়েছে। শরীরে বিষের পরিমাণ যেন আরও বেড়ে গেছে। বর্তমানে সামান্য কারণে মেজাজ হারিয়ে ফেলে ও। বাড়ির ভেতরে যেতে ইচ্ছে করে না ওর এখন। মাটি, ঘাস, গাছপালার কাছেই যেন শান্তি খুঁজে পায়। ইদানিং বাড়ির খাবারও খেতে ইচ্ছা করে না। বাইরে ছোট ছোট প্রাণীদের দেখলে পেটের খিদা অনুভব হচ্ছে। ক্রমে ক্রমে নিজের সত্তা হারিয়ে ফেলছে যেন। কাজের মাঝে হঠাৎ ল্যাবের বুকশেফের পঞ্চম তাকের উপর রাখা ফোনটা বেজে উঠল। সেলফের পাশে দাঁড়িয়ে ছিল সাফওয়ান। ফোনের স্ক্রিনের দিকে না তাকিয়ে ফোনটা কানে তুলল। হ্যাঁ বল, এনি প্রবলেম? নিজের গম্ভীর্যতা বজায় রেখে জিজ্ঞেস করলো সাফওয়ান। সাফওয়ান ইতস্তত করে বলল, ভাইয়া, রুমি আপু কাঁদছে। কাজ থেমে গেল সাফওয়ানের। পুরো মনোযোগ এখন সাফিনের কথায়। কেন রিমু কাঁদছে কেন? কিছু হয়েছে? কেউ কিছু বলেছে? উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো সাফওয়ান। রাফসান ভাইয়া কল দিয়েছিল একটু আগে, দিয়ে আপুকে অনেক বাজে কথা বলেছে। বাজে কথা? কী ধরনের বাজে কথা? রাফসানাকে বাজে কথা কেন বলেছে? রিজন কি? শক্ত গলায় বলল সাফওয়ান। আপুরকে নাকি তুমি কাল এসে দিয়ে গেছিলে। তোমার গায়ে শার্ট ছিল না আর আপুর গায়ে বোরকা ছিল না। মামি সব কিছু বলেছে ভাইয়াকে, তাই এইসব নিয়ে রাফসান ভাইয়া বকাবকি করেছে আপুকে। এক্স্যাক্টলি কি বলেছে সেটা বল। সামান্য কথা নিয়ে কান্না করার মতো রিমু নয়। সাফিন ইতস্তত করতে লাগলো। সাফিনের এমন আচরণে ধমক দিল সাফওয়ান। চুপ করে না থেকে দ্রুত বল, কি হয়েছে? রাফসান ভাই বলেছে আপু নির্লজ্জ হয়ে গেছে, বাইরের ছেলেদের সামনে বোরকা খুলে বেড়াচ্ছে, আর তুমি শার্ট লেসে ছিলে কেন তা নিয়ে কথা শুনিয়েছে। তোমাদের ভেতরে বাজে কিছু হয়েছে এরকম ইঙ্গিত দিয়েছে। তোমার থেকে একেবারে দূরে থাকতে বলেছে আপুকে, আর বলেছে এমন বেহায়াপনা করলে জানে মেরে ফেলবে। সাফিনের কথা শুনে চোয়াল শক্ত হয়ে গেল সাফওয়ানের। ডান হাতে ধরা কাচের বিকারটা শরীরের সমস্ত শক্তি দ্বারা মুষ্টিবদ্ধ করে ধরল, আর কয়েক সেকেন্ডের ভেতরে চাপ সইতে না পেরে সেটা হাতের ভেতরে ভেঙে রইল। এক টুকরো কাচের কোণা ঢুকে গেল হাতের তালুতে, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই সাফওয়ানের। চোখ দুটো বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস নিয়ে আবারও আছড়ে পড়ল। কিছুক্ষণ পর নিচ থেকে রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। রাফসানের ফোন নাম্বার আছে তোর কাছে? দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করলো সাফওয়ান। থাক ভাইয়া, দরকার নেই কিছু বলার। তুমি রাফসান ভাইকে কিছু বললে ভাইয়া আবার আপুকে বকাবকি করবে, আর যে সন্দেহটা ভাইয়া করেছে সেটা আর পাকাপোক্ত হয়ে যাবে। কিছু বলো না ভাইয়া তুমি। এক প্রকার তোতলাতে তোতলাতে বলল সাফিন। জ্ঞান চাইনি তোর কাছে, ফোন নাম্বার চাইছি। আছে কিনা সেটা বল। ইয়েস অর নো? বজ্রকণ্ঠে বলল সাফওয়ান। হ্যাঁ আছে ভাইয়া, আমি তোমাকে মেসেজ করে দিচ্ছি, তড়িঘড়ি করে বলল সাফিন। সাফওয়ান কোনো কথা না বলে কলটা কেটে দিল। গায়ের ভেতর যে জ্বালা ধরেছে ওর। একদিকে নিজের অসহায়তা, অন্যদিকে প্রিয় মানুষটার ওপর একতরফা চাপ। দুইটির একটা ওয়ার নিতে পারছে না। ইচ্ছে করছে সবাইকে, সব কিছুকে একদম শেষ করে দিতে। হাতের কাজটা ওভাবেই ঢুকে আছে, বের করার কথা ওর মাথায় আসে না। আধা মিনিটের ভেতর সাফিনের মেসেজ এলো ওর ফোনে। মেসেজটি দেখে ফোনটা পাশে রেখে দিয়ে নিজের হাতটা থেকে কাচের টুকরোটা এক টান দিয়ে বের করলো সাফওয়ান, কিন্তু ওর মুখে ব্যথার ছাপ বা অভিব্যক্ত দেখা গেল না। ল্যাবের ওয়াশরুমে গিয়ে বেসিনে হাতটা ধুয়ে নিল, তারপর ক্ষতস্থানে মেডিসিন লাগিয়ে নিল। নিজের মেজাজটা ঠান্ডা করার জন্য ল্যাবের উত্তর কোণে রাখা সোফাটায় বসলো সাফওয়ান। চোখ দুটো বন্ধ করে অধর জোড়ার ভেতরে দূরত্ব রেখে কয়েকবার জোরে জোরে শ্বাস নিল, কিন্তু রাগ কমানোর বদলে আরও বেড়ে যাচ্ছে। জোয়ালদার শক্ত হয়ে যাচ্ছে, দাঁতে দাঁত লেগে যাচ্ছে। রুমাশার ক্রোধান্বিত মুখটা মনে পড়লেই বুকের ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে। হঠাৎ ধাম করে উঠে দাঁড়ালো সাফওয়ান। হনহনি হেঁটে গেল নিজের ফোনটা যেখানে রাখা ছিল সেখানে। বাম হাত দিয়ে ফোনটা তুলে লক খুলে মেসেজে ঢুকলো।
ফোন নাম্বারটাতে কল লাগালো ও। 2বার রিং হওয়ার পরই ওপাশ থেকে রাফসানের ফোন রিসিভ করলো। সালাম দিয়ে জিজ্ঞেস করলো কাকে চাই। সাফওয়ান তার আঘাত পাওয়া হাতটা মুষ্টিবদ্ধ করে ধরল, চোয়াল দয় শক্ত করে নিল এক মুহূর্তে। জল জল চোখ দুটো দিয়ে যেন আগুন ঝরছে। গমগমে গলায় বলে উঠল, সাফওয়ান বলছি। দীর্ঘ 16 বছর পর সাফওয়ানের কণ্ঠ শুনল রাফসান। সাফওয়ানের সেই শিশু কণ্ঠ বদলে এতদিনের ব্যবধানে এমন ঘমঘমে কণ্ঠে পরিণত হবে তা রাফসান ভাবতে পারেনি। হকচকে গিয়েছে একদম। কিন্তু রাফসান সেটা বুঝতে দিল না সাফওয়ানকে। নিজের স্বকীয়তা বজায় রেখে বলল, ওহ, তাহলে খবর পৌঁছে গেছে। আমি এমনটাই আশা করেছিলাম, কিন্তু সেটা যে এত দ্রুত হবে আমি ভাবিনি। ওয়েল ডান। রিমুকে তুই কি বলেছিস? রিমু কেমন মেয়ে সেটা তোর অজানা নয়। ও যে ইমামরাল কিছু করবে না সেটা আমার থেকে ভালো তোর জানার কথা। জানা সত্ত্বেও কেন তুই ওকে এই ধরনের কথা বলেছিস? ও কেমন মেয়ে সেটা আমি জানি, তুমিও জানো। আর তুমি সেটার সুযোগ নিচ্ছ। তুমি খুব ভালো করেই জানো তুমি ওর জন্য কতটা ক্ষতিকর। তোমার যে সিচুয়েশন তাতে জীবনটা কখনো মেয়ের সান্নিধ্য পাওয়ার সম্ভব না তোমার। তাই আমার বোনের পেছনে লেগেছ। কিন্তু যেটা তুমি চাইছো আমি তো সেটা হতে দেব না। আর ওর ওপর যদি কারো সবচেয়ে বেশি অধিকার থেকে থাকে সেটা আমি, আমার পরিবারের। ওর কিসে ভালো কিসে মন্দ সেটা আমি বুঝবো। আর ফিউচারে বুঝবে ওর স্বামী, যেটা তুমি কখনোই হবে না। যা জালো গলায় বলল রাফসান। চ্যালেঞ্জ করছিস তুই আমাকে? ওর জন্য আমি কি করতে পারি আর কি করতে পারি না সেটা তুই খুব ভালো করেই জানিস রাফসান। আর তুই ওর জন্য কি কি করতে পারিস সেটাও আমার অজানা নয়। আমি চাইলে পারবো না এমন কিছু নেই। আমি যদি দ্বিতীয়বার শুনি যে তুই রিমুকে কোনো বাজে কথা বলেছিস, তবে সেটা তোর জন্য মোটেও ভালো হবে না। আর সেটা তুই ভালো করেই মনে রাখিস। আর সে ভালো না হওয়ার কোয়ালিটিটা কেমন হবে সেটা তুই একটু হলেও জানিস। তাই সাবধানে থাকিস, নাহলে ভালো না হওয়ার কোয়ালিটিটা পুরোপুরি বুঝিয়ে দেব। রুমাইশাকে আমি আমার করবই, ক্ষমতা থাকলে ঠেকিয়ে দেখাস। শেষের কথাগুলো দাঁতে দাঁত চেপে হিসে হিসে বলল সাফওয়ান। আর সাথে সাথে রাফসানকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে কলটা কেটে দিল। রাফসানের গাটা ঘামতে লাগলো। ও ভালোভাবেই জানে সাফওয়ান রাগের মাথায় ঠিক কী করতে পারে আর কত দূর যেতে পারে। ও মনে আছে সাফওয়ানদের বাড়ির পেছনে জঙ্গলে ডোবাতে ও একটা বাচ্চা ছেলেকে চুবিয়ে মেরে ফেলতে বসেছিল শুধুমাত্র রুমাইশাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কারণে। মাথাটা ধরে পানির ভেতরে চুবিয়ে রেখেছিল। ছটফট করেছিল ছেলেটা। রাফসান না ঠেকালে আর কয়েক সেকেন্ডের ভেতরেই ছেলেটা মারা যেত। রাফসান সেদিন দেখেছিল সাফওয়ানের চোখের ভেতরকার আগুন। কত বা বয়স হবে ওর, 12 কি 13। তখনই ওর মাথায় এমন খুন চেপেছিল। রাফসান ভেবেছিল সাফওয়ান হয়তো এতদিনে কিছু কন্ট্রোলে এসেছে, কিন্তু ও পুরোপুরি ভুল। ও কন্ট্রোলে আসেনি, উল্টো বেপরোয়া হয়ে গেছে। রাফসান একা কোনো কিছু করতে পারবে না। একে অন্য কোনোভাবে শান্ত করতে হবে। রুমাইশাকে কোনোভাবেই ওর হাতে দেওয়া যাবে না। ও যেখানে যাবে বিষাক্ত মৃত্যু ছাড়া আর কোনো কিছুই হবে না সেখানে। ফোন রেখে দিয়ে রাগে ফুঁসতে সাফওয়ান ল্যাবের কাজে রেখে দিল। আর মন বসাতে পারল না কাজে। অ্যাপ্রনটা খুলে রাখলো সেলফের ওপরে। তারপর গটগট করে হেঁটে বাইরে চলে গেল। বাড়ির পেছনে এসে দেওয়াল বেয়ে উঠে গেল নিজের চিলেকোঠার রুমে। দরজার সামনে দাঁড়িয়ে প্যান্টের পকেট থেকে রুমের চাবিটা বের করলো। লক খুলে ভেতরে গিয়ে সুইচটা টিপলো, আলোটা দিল। ফ্রেশ না হয়ে বিছানায় উবুর হয়ে শুয়ে পড়ল ও। পরনের টি শার্টটা খোলা দরকার ছিল, কিন্তু ডান হাতে ক্ষতের কারণে সেটা খুলতে পারছে না। হাতটা তখনও কিছু না হলেও এখন প্রচুর ব্যথা অনুভূতি হচ্ছে। ঘুমানো দরকার ওর, কিন্তু রাগের গায়ে ভেতরে জ্বলে যাচ্ছে সব। মাথাটা প্রচণ্ড গরম হয়ে আছে, কিছুতেই ঠান্ডা হচ্ছে না। চোখ বন্ধ করে কিছুক্ষণ ওভাবেই দম মেরে শুয়ে রইল সাফওয়ান। কিন্তু এই অবস্থায় ওর ঘুম হবে না। চোখ মেলে বিছানার পাশে রাখা মিনি টেবিলের ওপর থেকে ফোনটা তুলল সাফওয়ান। সময়টা দেখল 10:30 বাজে। বেশি দেরি হয়নি। হুট করে বিছানায় উঠে বসল সাফওয়ান। স্টাডি টেবিলের ড্রয়ার থেকে গাড়ির চাবিটা নিল, তারপর বের হয়ে গেল রুম থেকে। রুমাইশা শুয়ে আছে নিজ বিছানায়। শাফিন নিজের রুমে আছে। কারো চোখে মুখে ঘুম নেই। দুজন দুই রুমে বসে মেসেজে কথা বলছে। শাফিন সান্ত্বনা দিচ্ছে রুমাইশাকে মন খারাপ না করার জন্য, কিন্তু রুমাইশার মন ভালো হচ্ছে না। স্যার,
রাফসানের বলা কথাগুলো ওর কানে বাজছে শুধু। গতকাল রাতে সাফওয়ান যদি না আসতো তাহলে তো ওর লাশ পেতো সবাই এখন। কিন্তু সেটা কাউকে কিভাবে বোঝাবে রুমাইশা? কারণ ওইখানে যে খুন হয়েছে সবটাই জানে সবাই। এখন যদি রুমাইশা বলে যে সাফওয়ানের সাথে কোনোভাবে এইসব জড়িয়ে, ওর বোরকা ভিজে ছিল, সাফওয়ানের গায়ে শার্ট ক্যান খোলা ছিল, তাহলে সাফওয়ান ফেঁসে যাবে। ওর অপরাধ তো কেউ চাপিয়ে রাখতে চাইবে না। ওকে এমনিতেই কেউ পছন্দ করে না। কেউ যদি বাই এনি চান্স পুলিশকে বলে দেয় তখন কি হবে? সন্ধ্যায় নিউজে শুনেছে পুলিশ অন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে খুনিকে। রাতের আধারে দুটো খুন হয়েছে, কিন্তু খুনির কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। পাবেও না হয়তো। কিন্তু ও যদি কালকের ঘটনা বলে কাউকে, তাহলে সবাই বুঝে যাবে এটা কার কাজ। কারণ সাফওয়ানের সম্পর্কে সবারই জানা আছে। রুমাইশা তার ভাবনার জগৎ থেকে বের করলো ফোনে টুংটাং মেসেজে। শাফিন মেসেজ দিয়েছে ভেবে ফোন তুলল রুমাইশা। কিন্তু ওকে অবাক করে দিয়ে ফোনের স্ক্রিনে শাফিনের নামের জায়গায় সাফনের নাম উঠল। মেসেজের ভেতরে ঢুকে দেখল ছোট্ট একটা মেসেজ, রিমু দরজা খোল।